প্রযুক্তির দুনিয়ায় আপনাকে স্বাগত। আজ আমরা টেক ওয়ার্ল্ড বাংলাদেশের ২৪শে জানুয়ারি ২০২৬-এর আর্কাইভ থেকে অন্যরকম খবর নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক সবচেয়ে চাঞ্চল্যকর আর সম্ভবত সবচেয়ে ভয়ের খবরটা দিয়ে। আচ্ছা, সাইবার সিকিউরিটি গবেষক জেরেমিয়া ফাউলার এমন এক অনলাইন ডেটাবেস খুঁজে পেয়েছেন যেখানে প্রায় ১৫ কোটি, সঠিক করে বললে ১৪,৯০,০০,০০০ ব্যবহারকারীর লগইন তথ্য একেবারে অরক্ষিত অবস্থায় পড়েছিল। একদম। মানে কি, প্রায় ১৫ কোটি পাসওয়ার্ড? এটা তো শুধু একটা সংখ্যা নয়, এটা ১৫ কোটি ডিজিটাল জীবনের চাবি, তাই না? একদম। আর এখানে অনিরাপদ ডেটাবেস শব্দটা শুনতে যতটা নিরীহ মনে হচ্ছে, ব্যাপারটা কিন্তু ততটা নয়। একটু সহজ করে যদি বোঝান। ধরুন এটা একটা ডিজিটাল সিন্দুকের মতো, কিন্তু সেই সিন্দুকের দরজায় কোনো তালাই লাগানো ছিল না। ওহ, যে কেউ সেই সিন্দুক খুলে ভেতরের সব কিছু, মানে ইউজার নেম আর পাসওয়ার্ড, পকেটে পড়ে চলে আসতে পারত। আর অবাক করার বিষয় হলো, বড় বড় প্রতিষ্ঠানও মাঝে মাঝে এমন মারাত্মক ভুল করে বসে। কিন্তু কিভাবে করে এই ভুল? হতে পারে কোনো কর্মীর অসতর্কতা, সিস্টেম কনফিগারেশনে ভুল, বা সহজ কথায় বললে সুরক্ষার বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব না দেয়া। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, একটা পাসওয়ার্ড ফাঁস হওয়া কি আজকাল আসলেই এতটা ভয়ের? এখন তো প্রায় সবখানেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, বায়োমেট্রিক লগইন আছে। এগুলো কি যথেষ্ট নয়? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, সুরক্ষার স্তর অবশ্যই আগের চেয়ে অনেক বেড়েছে, কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। কোথায়? আমাদের নিজেদের অভ্যাসে। আমরা বেশিরভাগ মানুষই একটা অদ্ভুত কাজ করি, একাধিক ওয়েবসাইটে একই বা কাছাকাছি পাসওয়ার্ড ব্যবহার করি। হ্যাঁ, এটা তো সত্যি, মনে রাখার সুবিধার জন্য। ঠিক। এখন ধরুন আপনার একটা কম গুরুত্বপূর্ণ গেমিং সাইটের পাসওয়ার্ড ফাঁস হলো। হ্যাকাররা কিন্তু জানে আপনি হয়তো একই পাসওয়ার্ড বা এর সামান্য অদল বদল করে আপনার ইমেল, ফেসবুক, এমনকি অনলাইন ব্যাংকিংয়ের জন্যও ব্যবহার করতে পারেন। ও, তার মানে এক জায়গায় দুর্বলতা মানে সব জায়গায় ঝুঁকি। ঠিক ধরেছেন। এই কৌশলটাকে বলা হয় ক্রেডেনশিয়াল স্টাফিং। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার বাসার সদর দরজার চাবিটা চুরি হয়েছে, আর চোরেরা জানা যে আপনি সম্ভবত ওই একই চাবি দিয়ে আপনার গাড়ি বা অফিসের ড্রয়ারও খোলেন। সর্বনাশ! একটা মাত্র দুর্বলতা আপনার পুরো ডিজিটাল জগতের সবকিছুকে অরক্ষিত করে দিতে পারে। তাই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই জরুরি, কিন্তু মূল দুর্বলতাটা রয়ে যাচ্ছে আমাদের পাসওয়ার্ড ব্যবহারের অভ্যাসে। একদিকে যখন আমাদের ব্যক্তিগত তথ্য এতটা অরক্ষিত, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই বড় কোম্পানিগুলো ব্যবহারকারীদের সুরক্ষা নিয়ে আসলে কি ভাবছে। আর এখানেই আমাদের দ্বিতীয় খবরটা বেশ ইন্টারেস্টিং। ফেসবুক আর ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা ঘোষণা দিয়েছে তারা কিশোর ব্যবহারকারীদের জন্য তাদের প্ল্যাটফর্মের সব এআই চরিত্র বা চ্যাটবটের ব্যবহার সাময়িকভাবেই বন্ধ করে দিচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। ব্যাপারটা কিন্তু দারুণ, তাই না? একদিকে তারা এআই প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে, আবার অন্যদিকে নিজেরাই ব্রেক কষছে। আপনার কি মনে হয় আসল খেলাটা কি এখানে? দেখুন, এর পিছনে অনেকগুলো স্তর রয়েছে। প্রথম এবং সবচেয়ে স্পষ্ট কারণ হলো দায়িত্ববোধ। দায়িত্ববোধ? হ্যাঁ, কিশোর কিশোরীরা ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে বেশি আশীববদ্ধির বা ভালনারেবল। তাদের মানসিক গঠন তখনও পুরোপুরি তৈরি হয় না। একটা এআই চ্যাটবট যা কখনো ক্লান্ত হয় না এবং সবসময় বন্ধুর মতো কথা বলতে পারে, তাদের উপর মারাত্মক মানসিক প্রভাব ফেলতে পারে। যেমন? তারা হয়তো বাস্তব আর ডিজিটালের মধ্যে পার্থক্য করতে সমস্যায় পড়তে পারে, বা এআই এর ওপর আবেগগতভাবে নির্ভরশীল হয়ে পড়তে পারে। তার মানে কি মেটা কোনো নির্দিষ্ট অভিযোগ পেয়েছে, নাকি এটা একটা আগাম সতর্কতা? আর এই সাময়িকভাবে বন্ধ করার মানে কি? এটা কি ব্যবহারকারীদের প্রতিক্রিয়া দেখার জন্য একটা কৌশল? দুটোই হতে পারে। সাময়িকভাবে শব্দটা এখানে খুব কৌশলী একটা চাল। আচ্ছা। হতে পারে তারা ভেতরে ভেতরে কোনো বড় সমস্যা খুঁজে পেয়েছে, যা সমাধান করতে তাদের সময় লাগবে। অথবা বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলো শিশুদের সুরক্ষা নিয়ে দিন দিন আরও কঠোর হচ্ছে। ওহ, তার মানে জরিমানার ভয়ও আছে? অবশ্যই। মেটা হয়তো কোনো বড় ধরনের জরিমানার মুখে পড়ার আগেই নিজেদেরকে দায়িত্বশীল কোম্পানি হিসেবে প্রমাণ করতে চাইছে। এটা একটা প্রি-এম্পটিভ স্ট্রাইক হতে পারে। তবে সবচেয়ে বড় যে বিতর্কটা এখানে সামনে আসছে, তা হলো উদ্ভাবন বনাম সুরক্ষা। উদ্ভাবন বনাম সুরক্ষা? হ্যাঁ, প্রযুক্তি কি দুর্বার গতিতে এগোবে, নাকি মানুষের, বিশেষ করে নতুন প্রজন্মের ভালোর জন্য মাঝে মাঝে থামতে শিখবে? মেটার এই সিদ্ধান্ত সেই বিতর্কেরই একটা বাস্তব উদাহরণ। এই ভারসাম্য খুঁজে বের করাটাই হয়তো 21 শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আচ্ছা,
এই ঝুঁকির জগৎ আর কর্পোরেট দায়িত্ববোধের ভারী আলোচনা থেকে বেরিয়ে একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। হ্যাঁ, চলুন। কারণ প্রযুক্তির সব গল্পই তো এত হতাশাজনক নয়। কিছু কিছু খবর তো একেবারে সায়েন্স ফিকশনের মতো শোনায়। আলফাবেট মানে গুগলের প্যারেন্ট কোম্পানি থেকে বেরিয়ে আসা একটা প্রতিষ্ঠান, নাম তারা, লেজার প্রযুক্তি দিয়ে ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব আনার কথা বলছে। ঠিক। তাদের দাবি এই প্রযুক্তি স্টারলিংকের চেয়ে 100 গুণ দ্রুতগতির হবে। এটা কি আসলেই সম্ভব নাকি পুরোটাই হাইপ? সম্ভাবনাটা কিন্তু একেবারেই অমূলক নয়। লেজার ভিত্তিক ইন্টারনেট প্রযুক্তি ফাইবার অপটিক কেবলের মতোই আলোর গতি ব্যবহার করে, কিন্তু এর সবচেয়ে বড় সুবিধা হলো কোনো তারের প্রয়োজন হয় না, তাই তো? একদম কোনো তারের প্রয়োজন হয় না। ভাবুন, দুটো বিন্দুর মধ্যে ডেটা পাঠানোর জন্য মাটির নিচে হাজার হাজার কিলোমিটার তার বসানোর বদলে দুটো টাওয়ারের মধ্যে একটা অদৃশ্য অত্যন্ত শক্তিশালী লেজার রশ্মি ব্যবহার করা হচ্ছে। বাহ! যেহেতু ডেটা আলোর গতিতে যাচ্ছে এবং কোনো ভৌত বাধার সম্মুখীন হচ্ছে না, তাই এর গতি অবিশ্বাস্য রকম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 100 গুণ দ্রুত, এই কথাটা শুনতেই কেমন অবিশ্বাস্য লাগে। এর বাস্তব প্রভাব কি হতে পারে? মানে আমাদের দৈনন্দিন জীবনের কি পরিবর্তন আসবে? আমাদের বর্তমান ইন্টারনেট তো মানে ইউটিউব বা নেটফ্লিক্স দেখার জন্য যথেষ্টই দ্রুত। এখানেই বিষয়টা মজার। আমরা প্রায় নতুন প্রযুক্তির সম্ভাবনাকে বর্তমানের চশমা দিয়ে দেখি। ঠিক। যখন প্রথম ব্রডব্যান্ড ইন্টারনেট এসেছিল, তখন মানুষ ভেবেছিল ইমেল আরেকটু দ্রুত পাঠানো যাবে। কেউ কিন্তু ইউটিউব বা নেটফ্লিক্সের কথা ভাবেনি। 100 গুণ দ্রুত ইন্টারনেট মানে শুধু বাফারিং ছাড়া মুভি দেখা নয়। তাহলে কি? এর মানে হলো একজন সার্জেন্ট হয়তো ঢাকাতে বসে লেজার ইন্টারনেটের মাধ্যমে কোনো প্রত্যন্ত গ্রামের হাসপাতালে একটা রোবটিক সার্জারি করতে পারবেন, যেখানে ল্যাগ বা ডিলে হওয়ার কোনো সুযোগই থাকবে না। ওয়াও! গ্রামের একজন কৃষক তার জমির স্যাটেলাইট ইমেজ রিয়েল টাইমে বিশ্লেষণ করে ঠিক কোন জায়গায় কতটা সার দিতে হবে তা মুহূর্তের মধ্যে জেনে যাবে। এটা শুধু গতি নয়, এটা ডিজিটাল বৈষম্য দূর করার একটা অসাধারণ হাতিয়ার হয়ে উঠতে পারে। বাহ! শুনতে তো দারুণ লাগছে, কিন্তু এত ভালো জিনিসের নিশ্চয়ই কোনো চ্যালেঞ্জ বা দুর্বলতা আছে। মানে ব্যাপারটা যদি এতই সহজ হতো তাহলে তো এতদিনে হয়েই যাওয়ার কথা। যেমন ধরুন বৃষ্টির দিনে বা কুয়াশার মধ্যে এই লেজার রশ্মির কি হবে? চমৎকার প্রশ্ন। আর এটাই এই প্রযুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। হ্যাঁ, ঘন কুয়াশা, ভারী বৃষ্টি বা ধুলোঝড়ের মতো প্রতিকূল আবহাওয়া লেজার রশ্মিকে বাধাগ্রস্ত করতে পারে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাহলে তো মুশকিল। বিজ্ঞানীরা এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে কাজ করছেন, যা আবহাওয়ার পরিবর্তন অনুযায়ী লেজারের শক্তি বা ফ্রিকোয়েন্সি বদলাতে পারে। তাই প্রযুক্তিটা সম্ভাবনাময় হলেও একে পৃথিবীর সব জায়গায়, সব পরিস্থিতিতে নির্ভরযোগ্য করে তোলাটাই এখন মূল চ্যালেঞ্জ। তাহলে একদিকে যেমন ভবিষ্যতের লেজার ইন্টারনেটের মতো অসাধারণ স্বপ্ন দেখছি আমরা, তেমনি বর্তমানে যে প্রযুক্তিগুলো ব্যবহার করছি সেগুলো কতটা নির্ভরযোগ্য? আর এই প্রশ্নটাই আমাদের আজকের শেষ খবরে নিয়ে আসে। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে আলোড়ন সৃষ্টিকারী চ্যাট সেবা গ্রক আবারও বড় ধরনের সার্ভার বিভ্রাটের শিকার হয়েছে। হ্যাঁ, আবারও। এবং এটা কোনো ছোটখাটো ঘটনা নয়। যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার ব্যবহারকারী একযোগে সমস্যায় পড়েছেন। হাইপের চূড়ায় থাকা একটা প্রযুক্তি এভাবে বারবার হোঁচট খাচ্ছে কেন? এই ঘটনাটা আমাদের একটা জরুরি একটা রিয়ালিটি চেক দেয়। আমরা সবাই এআই এর বুদ্ধিমত্তা, এর কবিতা লেখার ক্ষমতা বা কোডিং করার দক্ষতা নিয়ে মুগ্ধ। ঠিক। কিন্তু আমরা ভুলে যাই যে এই জাদুর পেছনে রয়েছে এক বিশাল এবং জটিল অবকাঠামো। হাজার হাজার শক্তিশালী সার্ভার, ডেটা সেন্টার, কুলিং সিস্টেম সব মিলিয়ে এক এলাহি কাণ্ড। এই সিস্টেমের কোনো একটা জায়গায় সামান্যতম সমস্যা হলেই পুরো পরিষেবাটাই মুখ থুবড়ে পড়তে পারে। গ্রোকের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। কিন্তু সমস্যাটা কি শুধু ব্যবহারকারীর অতিরিক্ত চাপ, নাকি এর পেছনে আরও গভীর কোনো প্রযুক্তিগত সীমাবদ্ধতা আছে? দুটোই। যখন কোনো পরিষেবা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, তখন হঠাৎ করে কোটি কোটি ব্যবহারকারীর চাপ সামলানো খুব কঠিন। এটাকে বলে স্কেলিং প্রবলেম। আচ্ছা। কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো জেনারেটিভ এআই মডেলগুলো চালানোর জন্য যে পরিমাণ কম্পিউটিং পাওয়ার আর এনার্জি লাগে তা সাধারণ যে কোনো অ্যাপের চেয়ে বহুগুণ বেশি। একটা ছোট বাগ বা সফটওয়্যার গ্লিচও পুরো সিস্টেমকে অচল করে দিতে পারে। তার মানে এটা শুধু গ্রোকের সমস্যা নয়। না, অতীতে আমরা ফেসবুক, গুগল বা অ্যামাজন ওয়েব সার্ভিসের মতো বড় বড় প্ল্যাটফর্মকেও
ঘন্টার পর ঘন্টা ডাউন থাকতে দেখেছি। গ্রোকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় একটা চকচকের নতুন গাড়ি বানানো এক জিনিস, আর সেই গাড়িকে প্রতিদিন নির্ভরযোগ্যভাবে রাস্তায় চালানো সম্পূর্ণ অন্য জিনিস। এআই ইন্ডাস্ট্রি এখন এই দ্বিতীয় চ্যালেঞ্জটির মুখোমুখি। তাহলে আজকের এই 4টি খবরকে যদি এক সুতোয় গাঁথি, তাহলে ছবিটা কি দাঁড়ায়? একদিকে 15 কোটি পাসওয়ার্ড ফাঁসের ঘটনা আমাদের ডিজিটাল নিরাপত্তার ভঙ্গুর দশা দেখাচ্ছে। অন্যদিকে মেটার মতো কোম্পানিকে কিশোরদের সুরক্ষার জন্য নিজেদের উদ্ভাবনে লাগাম টানতে হচ্ছে। ঠিক। শাস্য সম্ভাবনা উঁকি দিচ্ছে, কিন্তু বর্তমানে গ্রোকের মতো জনপ্রিয় এআই পরিষেবা নিজের ভারেই ধসে পড়ছে। একটা অদ্ভুত বিরোধাভাস বা কন্ট্রাডিকশন, তাই না? একদম। আজকের আলোচনা থেকে সবচেয়ে বড় যে বিষয়টা উঠে আসে তা হলো প্রযুক্তি একটা দ্বিধারী তলোয়ার। এর একধারে আছে অসীম সম্ভাবনা যা পৃথিবীকে বদলে দিতে পারে, আর অন্য ধারে আছে মারাত্মক ঝুঁকি এবং অপ্রত্যাশিত দুর্বলতা। ঠিক। লেজার ইন্টারনেট যদি আমাদের ডিজিটাল বৈষম্য কমানোর স্বপ্ন দেখায়, তবে পাসওয়ার্ড ফাঁস সেই স্বপ্নের অন্ধকার দিক। মেটার সিদ্ধান্ত যদি প্রযুক্তি প্রতিষ্ঠানের দায়িত্ববোধের পরীক্ষা হয়, তবে গ্রোকের বিভ্রাট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সবচেয়ে আধুনিক প্রযুক্তিও কতটা অপরিণত হতে পারে। তাহলে উপায়? দিনের শেষে ব্যবহারকারী হিসেবে আমাদের যেমন সচেতন ও শিক্ষিত হতে হবে, তেমনি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও মুনাফার পাশাপাশি দায়িত্ববোধ আর নির্ভরযোগ্যতার কথা মাথায় রাখতে হবে। ঠিক তাই। আর এই পুরো আলোচনাটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে। প্রযুক্তি একদিকে আমাদের জীবনকে সহজ করার, আরও সংযুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য আর নির্ভরযোগ্যতার মতো নতুন নতুন ঝুঁকি তৈরি করছে। প্রশ্নটা হলো, ভবিষ্যতের এই ডিজিটাল পৃথিবীতে আমরা উদ্ভাবন এবং সুরক্ষার মধ্যে ভারসাম্যটা রক্ষা করব কিভাবে? কোনটার জন্য আমরা ঠিক কতটা ছাড় দিতে প্রস্তুত?